50 সহস্রতমিক পদ্ধতি সম্পর্কে অনেক আলোচনা আগে হয়েছে, আর 50 সহস্রতমিক ফোরামের মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে, ভিডিও ছাড়া আছে, যারা দেখতে পারেন 246 নম্বর সূত্র থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে, আপনারা এ সম্পর্কে ভালো ধারণা করতে পারেন। কিন্তু আমরা সবাই 50 সহস্রতমিক পদ্ধতি পড়ি, ভালোবাসি এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে চেষ্টা করি, সফলতা অর্জন আছে। কিন্তু 50 সহস্রতমিক পদ্ধতির আলোকে পর্যবেক্ষণের কথাটা আপনি কোনো বই পুস্তকে খুব একটা আসেনি, ধারাবাহিকভাবে দুটা ফাটা দুই একটা বইতে কিছু কিছু কথা আসছে, মানে উদাহরণ দিয়ে আলোচনা এবং এভাবে আলোচনার টেবিলে আসেনি। তো একটা জিনিস ব্যাপকভাবে যদি আলোচনা না হয়, তাইলে আসলে 50 সহস্রতমিক যে আমি প্রয়োগ করব, প্রয়োগ করার পরে পর্যবেক্ষণ সম্পর্কে আমরা সবাই জানি ক্যান্টের দ্বাদশ পর্যবেক্ষণ আছে, খুব জটিল ব্যাপার, সেকেন্ড প্রেসক্রিপশন সেখানে আলোচনা হয়, আমরাও করব এখানে, তো সেখানে হয় এবং তার আলোকে সহতমিকের আলোকে পর্যবেক্ষণের আলো ধারণা নিয়ে ঔষধ প্রয়োগ করা হয় এবং সেই ধারণায় আমরা চিন্তা ভাবনা, তাতে হয় কি সহস্রতমিক যদি ওই ধারণায় যদি আমি চিন্তা ভাবনা করি, তাইলে যেমন যে প্রশ্নটা করলেন সম্পূর্ণ বা সেটাও এর সাথে সংশ্লিষ্টই অনেকটা, যে আসলে 50 সহস্রতমিক প্রয়োগ করলে এই ধারাক্রমটাকে মানলে এতক্ষণ যে আলোচনা হলো সেটা, তাহলে পর্যবেক্ষণটা কিভাবে করতে হবে, এইটা আমি সহস্রতমিক ঔষধ না, হোমিও ঔষধ আমি মাঝে মাঝে বলি। হোমিও ঔষধ যদি মানে যা দেখা যায় না, যা অনুভব করা যায় না, যার অস্তিত্বহীন আর কি, যার ভিতরে অস্তিত্ব নাই, ভেষজ কোনো গুণ নাই, ভেষজ কিছু নাই, এগুলো হলো হোমিও ঔষধ। যার রং নাই, আর যেগুলার রঙিন রং আছে, যার মধ্যে ভেষজের পরিমাণগত দিক আছে, যা চোখে দেখা যায় যে বস্তু, ওগুলা হোমিও ঔষধ না, ওগুলা হোমিও ঔষধের নামে কলঙ্কিত একটা অবস্থা। এই কথাটা বলি। এখন অদৃশ্যকে বিশ্বাস না করলে হোমিও ওষুধ বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যায়। তবে আধুনিক যুগে একটা বিষয় আছে যে আমরা অনেকটাই অদৃশ্য নির্ভর বিজ্ঞান নিয়ে এখন বসবাস করি। এটা মাঝপথ থেকে কথা বলি, যার জন্য অদৃশ্যকে অবিশ্বাসের সময় এখন আর নাই। এই আধুনিক যুগে অনেকেই করে না, অনেক বিষয় করে না। এটা ভিন্ন আলোচনা, এই আলোচনায় যদি যে ঢুকতে হয় তাহলে অন্য আলোচনায় চলে যেতে হবে। অনেকেই বিজ্ঞ আছে না, এরা বুঝেন। হোমিওপ্যাথি, কেউ কেউ বলে হোমিওপ্যাথি 200 বছর আগানো। হ্যানিম্যান তার জন্মের সময় থেকে 200 থেকে এখনো আরো 100 বছর আগানো। হোমিওপ্যাথি এখন পর্যন্ত ঔষধ কিভাবে কাজ করে, মেডিসিনের মধ্যে কি আছে এমন যে আরোগ্য করে, এটা এখন পর্যন্ত গবেষণাই হয় না। তাহলে আরো 100 বছর পরে হয়তো হইতে পারে। তার হ্যানিম্যান তার জন্মের সময় থেকে প্রায় 100 বছর আগানো ছিল। তিনি একজন অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন। অ্যালোপ্যাথি নামটাও দেওয়া কিন্তু হ্যানিম্যানেরই। আগে এই হ্যানিম্যানের জন্মের আগে অ্যালোপ্যাথি শব্দটা ছিল, কিন্তু এই নামে চিকিৎসা বিজ্ঞানকে বলা হতো না। এই নামটাও দেওয়া ওই হ্যানিম্যানেরই। আর হ্যানিম্যান বিজ্ঞ একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন এবং তৎকালীন সময়, এবং সে হোমিওপ্যাথ ছিলেন না। হোমিওপ্যাথ আবিষ্কারের আগে হোমিওপ্যাথ ছিলেন না, এই কথাটা এইভাবে আর কি। তিনি ছিলেন একজন ওই তৎকালীন চিকিৎসা ব্যবস্থার মহাপণ্ডিত, বিজ্ঞজন, এমডি, এবং চাকরিও করেছেন। সে যারা পারেন জীবনী পড়ে নেবেন। কিন্তু সেই হ্যানিম্যানের চিন্তাধারা আজকে অদৃশ্য যে আরোগ্য করতে পারে তা প্রমাণিত হচ্ছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে, দৃশ্যমান থাকে না। যাই হোক, তাইলে আমি যে কথাটা বলার জন্য এই কথাটা ভূমিকায় বললাম, সেটা হলো আমার এই 50 সহস্রতমিক পর্যবেক্ষণের সংক্ষিপ্ত মনে রাখার জন্য আমি সবসময় একটু চেষ্টা করি যে আপনাদের স্মরণ রাখার জন্য এমন কিছু করা যাতে আপনি বুঝতে পারেন যে এতটুকু মনে রাখলেই তো হয়। যেমন বাতাস,
এই শব্দটা মনে রাখলে, এটা ইংরেজিতে মনে রাখতে হবে, AIR। এই শব্দটা মনে রাখলে দেখবেন যে রোগী পর্যবেক্ষণ, 50,000 রোগী পর্যবেক্ষণের সব কথা আপনার চলে আসবে, আপনার মনে পড়ে যাবে, শুধু ব্যাখ্যাটা জানতে হবে, অ্যাব্রিভিয়েশনটা জানতে হবে। এইটা স্মরণ রাখার জন্য একটা কায়দা, কোনো বই পুস্তকে এই কথাটা এইভাবে পাবেন, পাওয়ার কথাও না। তো AR দিয়ে আমি কি বুঝাতে চাই সেটা একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে কথাটা বলব। অ্যাগ্রাভেশন, এতে অ্যাগ্রাভেশন, আইতে ইমপ্রুভমেন্ট, আর আর এ রিঅ্যাকশন, এই কথাটা বুঝবে। অ্যাগ্রাভেশন, ইমপ্রুভমেন্ট, রিঅ্যাকশন, এই তিনটা কথা যদি আপনি তিনটা শব্দের অ্যানালাইসিস আপনি জেনে যান, তাইলে 50,000 পদ্ধতির প্রয়োগ, রোগীকে ঔষধ দেওয়ার পরে তার যে পর্যবেক্ষণ করতে হবে কিভাবে, এটা আপনি বুঝতে পারবেন। এখন একটি বিষয় আমি আলোচনা করেই আমি অন্যটায় চলে যাব, কারণ বাকি বিষয়টা ধারাবাহিক আলোচনা করব না। কি আছে এখানে শুধু সেটা আলোচনা করব, যে এই অ্যাব্রিভিয়েশন গুলা কি কি আছে এর মধ্যে, অতটুকু আলোচনা করব। অ্যাগ্রাভেশনকে জানতে হলে এটা তাত্ত্বিক আলোচনা হবে, কিন্তু এইটা পরবর্তীতে আমি আপনাদেরকে ধরাইয়া দেব আগামী ক্লাসে উদাহরণ সহ। অ্যাগ্রাভেশন কি? ঔষধ আপনি দিলেন, ওষুধ সঠিক নির্বাচন হলো, আপনার কাছে রুগী আসলো, সঠিক নির্বাচন আপনি করেছেন, ব্রায়োনিয়া দিয়েছেন, অ্যাকোনাইট দিয়েছেন, বেলোটোনা দিয়েছেন, রাস্টক দিয়েছেন, যে কোনো ঔষধ দিয়েছেন, সঠিক নির্বাচন মনে রাখতে হবে। আমার সঠিক নির্বাচনের পরে হলো পর্যবেক্ষণ, আর ভুল নির্বাচন হলে তো পর্যবেক্ষণের দরকারই নেই। ভুল নির্বাচন যদি আপনি করেন তাহলে তো একবার রুগী ভালো হবে না। আপনার সঠিক লক্ষণের উপরে সঠিক নির্বাচন হওয়ার পরে এইটা বুঝতে হবে। অ্যাগ্রাভেশন বলতে আমি কি বুঝাতে যাচ্ছি? বৃদ্ধি সাধারণত হতে পারে, কয়ভাবে হতে পারে? বৃদ্ধির ব্যাপারটাই একটা চূড়ান্ত, 3 ভাবে হতে পারে। 3 ভাবে বৃদ্ধি হতে পারে। তো 3 ভাবে বৃদ্ধি হতে পারে কি? একটা হলো সদৃশ বৃদ্ধি, যেই রোগটা ছিল সেই রোগটাই বৃদ্ধি, এটাকে সদৃশ বৃদ্ধি বলা হয়। যে রোগটা ছিল, অথবা আপনি ব্রায়োনিয়া দিচ্ছেন, ব্রায়োনিয়াই শো করতেছে, ব্রায়োনিয়া দিতেছেন, ব্রায়োনিয়ার লক্ষণই আপনি রোগীর কাছ থেকে আবার ফিরে পাচ্ছেন। ঠিক এইটা প্রতিধ্বনি হচ্ছে আর কি। যেমন কার্বোভেজ দিচ্ছেন, কার্বোভেজই কথা বলতেছে, এটা হলো সদৃশ বৃদ্ধি। এই বৃদ্ধি যদি হয় তখন কি করতে হবে, এই রোগী এইভাবে বৃদ্ধি হলে কি করতে হবে সেটাই আলোচনা হবে। নতুন লক্ষণ প্রকাশ করতে পারে, নতুন কোন লক্ষণ, যেমন আপনি ব্রায়োনিয়া দিয়েছেন, ব্রায়োনিয়ার লক্ষণ, রোগী জ্বর আছে, জ্বর তো কমলোই না, বরঞ্চ তার ভিতরে আবার পাতলা পায়খানা দেখা দিল, তার আরো ভমিটিং দেখা দিল, তার অন্যরকম একটা সমস্যা দেখা দিল, মাথাটা প্রচন্ড, যদিও ব্রায়োনিয়ার মধ্যে মাথা ব্যথা আছে প্রচন্ড, চোখটা লাল হয়ে গেল, কেমন? এইভাবে করে যদি অন্য লক্ষণ যা নাই, রোগীর মধ্যেও যে লক্ষণ নাই, ঔষধের মধ্যেও যে লক্ষণ নাই, নতুন লক্ষণ প্রকাশ করলে তখন কি করতে হবে? তখন ওষুধ বন্ধ করে দ্বিতীয় প্রেসক্রিপশন করতে হবে। সংক্ষিপ্ত কথা, এটার উদাহরণ দিয়ে বুঝাবো আর কি, এই জন্য আমি এখানে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছি। বিসদৃশ লক্ষণ, সদৃশ লক্ষণ না, উল্টো লক্ষণ প্রকাশ করছে, সেখানেও আপনাকে ঔষধ পরিবর্তনের চিন্তা ভাবনা করে ভালো করে পর্যবেক্ষণ করে করতে হবে। এই হলো এ দ্বারা আমি 3টা কথা বুঝাতে যাচ্ছি, এবং এটা সামনের আলোচনাগুলো এগুলো চলতে থাকবে। 3টা কি মনে রাখবেন? সদৃশ বৃদ্ধি, নতুন লক্ষণ প্রকাশ করে, নতুন লক্ষণ প্রকাশ করবে, আর হলো বিসদৃশ বৃদ্ধি। এইটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। এই হলো এতে এটা বোঝানো হয়েছে। আই ইমপ্রুভমেন্ট, উন্নতি। উন্নতিটা কি হয়? রোগের উন্নতি যদি দেখা যায়, কয় ভাবে দেখা যেতে পারে? তরুণ রোগে, এটা মনে রাখেন, খুব সহজ কথা, এটা কঠিন না। তরুণ রোগে, জটিল রোগে, 2টা রোগই হতে পারে। তো তরুণ রোগে যদি দেখা যায় কি হয়, উন্নতি দেখা যেতে, প্রচন্ড উন্নতি, তখন ওষুধ বন্ধ করতে হবে। যে কোনো সহক্রমিক হলেও বন্ধ করতে হবে, সহস্রতমিক হলেও বন্ধ করতে হবে, সহস্রতমিক হলেও দেওয়া যাবে না। 1 ডোজ দিচ্ছেন, ডায়রিয়া রোগী 1 ডোজ দিচ্ছেন, ভালো হয়ে গেছে, অথবা আর্সেনিকের রোগী
এক ডোজ দিচ্ছেন, ভালো হয়ে গেছে, আর্সেনিক আর দেওয়ার দরকার নাই, এক ডোজই ভালো হয়ে যাবে। এই ঠান্ডায় বর্ষায় শীতে ভিজে আসছে, রাস্টক্সের রুগী, রাস্টক দিচ্ছেন এক ডোজে ভালো হয়ে গেছে, আপনি দ্বিতীয় ডোজ আর প্রয়োগ করবেন না। ও যদি করেন তাহলে অ্যাগ্রাভেশন হবে। অনেকেই ঘটে 7 দিন খাইতে বলে, এই আমাদের দোষ আছে। এখন রুগী এখানে একটু কথা বলি যে রুগীকে সন্তুষ্ট করাটাও একটা কাজ। ডাক্তারের একটা কাজ হলো রুগীকে সন্তুষ্ট করা। আপনার হঠাৎ করে ঠান্ডা লাগছে, বর্ষায় ভিজে, তারপরে হাত পা ব্যথা করে, প্রচন্ড জ্বর হয়েছে, আপনি রাস্টক দিয়ে দিলে এক ডোজই ভালো হয়ে যাবে। 7 ডোজ আপনি সহস্রতম ঔষধ বানাবেন 7 ডোজ, কিন্তু এক ডোজই ভালো হয়ে গেল। এখন দ্বিতীয় ডোজ আপনি খাইতে যদি নিষেধ করেন, কি এক ডোজে তারপর রাখলেন আপনি 100 টাকা বা 200 টাকা, দূর ওই ডাক্তারের কাছেই যাবো না, এক ডোজের ওষুধ এমনি খাওয়াই দিতে কমে যেত, তাহলে আর ডাক্তারের কাছে যাই কেন? এই এই একটা ঝামেলা আছে। এই আপনাকে তো বেঁচে থাকতে হবে, আপনাকে তো আপনার চেয়ার ঠিক রাখতে হবে, এইভাবে আমি কথাটা বলি। যে আপনি ডাক্তার, হোমিও ডাক্তারদের আবার ভিজিট দেয় না, অনেকেই দেয় না, চাইলে বলে যে হোমিও ডাক্তারের আবার ভিজিট আছে, আমি নেই। ফি ছাড়া চিকিৎসা করাটা এটা নিজের উপরে মনে হয়, নিজের উপরে নিজে ডাক্তার অত্যাচার করতেছে, ওষুধের দামের সাথে নিচ্ছে, অর্থাৎ এইটা আর ঠিক না। আর রুগীরাও এইভাবে অভ্যস্ত, ফি দিতে চায় না। তো এইভাবে করে তরুণ রোগে এক ডোজে ভালো হয়ে যায়। জটিল রোগে 50 সহস্রতমিক ঔষধ, আমি কিন্তু 50 সহস্রতমিক ঔষধ আলোচনা করতেছি। জটিল রোগে যদি দ্রুত উন্নতি দেখা যায়, উন্নতি হতে থাকে, তাইলে আপনার বিজ্ঞতা অনুযায়ী, আপনার চিন্তা অনুযায়ী আপনি ব্রায়োনিয়ার একটা রোগীকে ব্রায়োনিয়া দিচ্ছেন, অনেক দিনের জ্বর, টাইফয়েডও ছিল, কোষ্ঠকাঠিন্য ছিল, আর পানির পিপাসা অধিক ছিল, অধিক সময় পর পর পানি খেত, এইরকম একটা অবস্থা ছিল। এই অবস্থায় আপনি কি করবেন? আপনি ব্রায়োনিয়া দিয়েছেন। ব্রায়োনিয়া দিলে, ব্রায়োনিয়া এক ডোজ দিচ্ছেন, একটু কমছে, তেমন একটা কমে না, দ্রুত অত উন্নতি হচ্ছে না, একটু কমলো, তাইলে এখন কি করবেন আপনি? এখন কি ঔষধ বন্ধ করে দেবেন? না, সহতমিকে কিন্তু এরকম উন্নতি দেখা দিলে 2-3 ডোজ দিয়ে অ্যাগ্রাভেশন হয়, তারপরে বন্ধ করে বা খাইতে যা বলে, এটা ঠিক না। এখানে সহস্রতমিক ঔষধ করবেন কি, এক ডোজ একবার 2 বানায় আপনি রোজ একবার করে খেতে, এটা ডাক্তারের অভিজ্ঞতা। হেনিম্যান এখানে আটকিয়ে রাখেনি ডাক্তারদেরকে, আপনার অভিজ্ঞতা এখানে কাজে লাগাবেন। সেখানে হলো একবারও দিতে পারেন রুগীকে, ডোজ 2 বারও দিতে পারেন। সাধারণত 2 বার দিয়ে, একটু তরুণ অবস্থা হলে 2 বার দিতে পারেন। আর যদি দেখেন যে জটিল অবস্থা, দীর্ঘদিনের পুরানো রোগী, তাহলে ডেইলি একবার 2 খেলে তার অবস্থাটা অবজার্ভ করবেন, 7 ডোজ খাওয়ার পরে সে আপনার কাছে আসবে। ধীরে ধীরে ঔষধটা দিতে হবে। এখন ধীরে ধীরে ঔষধটা দিলে বলে কখন থামবো, এই প্রশ্নটা আপনারা করতে পারেন। আবার স্যার বললেন ধীরে ধীরে ঔষধ দিতে হবে, থামবো কখন? ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো লক্ষণ, বিষদৃশ লক্ষণ প্রকাশ না করে, অথবা যে ঔষধ দিতেছেন সেই লক্ষণের প্রকাশ না করে। বৃদ্ধি দেবে, তবে যেই লক্ষণ নিয়ে আপনি চিকিৎসা শুরু করেছেন, সেই লক্ষণ যদি দেখা যায় যে অল্প অল্প ওই লক্ষণগুলোই ফিরে আসতেছে, ওই লক্ষণগুলোই দেখা যায়, 280 নম্বর অ্যাফোরিজম করে দেখবেন, 280 নাম্বার অ্যাফোরিজমের কথার সাথে এটা মিল আছে, যে তখন হলো কি ঔষধ দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাবে তার যেন আবার জ্বর আসছে, পিপাসাটা যেন আবার বৃদ্ধি হচ্ছে, শরীর ভেঙে চলে যাচ্ছে, ভালো লাগতেছে না, শুয়ে থাকলে তার ভালো লাগে, একটু দেখা দিল, তখন আপনি বুঝবেন কি যে ঔষধ আসলে আর এই রোগীর জন্য আর ব্রায়োনিয়ার প্রয়োজন নাই, ব্রায়োনিয়া তার সম্পূর্ণ আরোগ্য হয়েছে, এখন ঔষধ বন্ধ করলেই রোগী ভালো হয়ে। ঠিক ওই যে প্রশ্নটা আগে করেছিলেন যে একজিমা আসার পরে আমি কি করব, ধীরে ধীরে ঔষধ দেওয়ার পরে পরে আপনি কি করলেন, একটা পর্যায়ে গেলেন, তার পূর্ব অবস্থাটা আবার ফিরে আসলো, একজিমা আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে দেখলেন আপনি, তাইলে আপনি বুঝলেন কি থুজায় একজিমা আছে, আপনি চিন্তা করবেন যে আর যেই পর্যন্ত আমি গিয়েছি, যে পর্যন্ত গিয়েছি আর প্রয়োজনীয়তা নাই, ঔষধ ওখানে স্টপ করে দিতে হবে, অবজারভেশন রাখতে হবে, দেখতে হবে কতদিন পরে তার এই বৃদ্ধিটা থামে। যতদিন পরে বৃদ্ধিটা থামে ততদিন পরে আর ততদিনের মধ্যে কোনো ডোজ দেওয়া যাবে না। যখন বৃদ্ধিটা তার থেমে গেল, আস্তে আস্তে টান ধরলো, টান ধরার পরেও ঔষধ দেওয়া যাবে না, টান ধরার পরে আপনি অপেক্ষা করবেন 1 মাস 2 মাস।
বলে এর মধ্যে কি ঔষধ দেবো না, তাহলে তো আমাদের চিকিৎসা ব্যবস্থা কোথায় যাবে, আমরা তো না খেয়ে মারা যাব। কিছুদিন চালাবেন ফাইটন, অনাহুত ভাবে ঔষধ দেওয়া আসলে রুগীকে বিরক্ত করা, রুগীর কাছ থেকে এভাবে জুলুম করাও ঠিক না। যার জন্য আপনি ধীরে ধীরে ওখানে বন্ধ করে দেবেন, তারপরে রুগীকে বলে দিতে হবে যদি আবার দেখা যায় তাহলে তুমি আমার কাছে এসে। শেষ দিকে ওই আরেক বলছিলেন মামুন সাহেব যে কথাটা প্রশ্ন করলেন, সেটা হলো শেষের দিকে দেখা যাবে এটা তো সাইকোটিক আসলো, সাইকোটিকের পরে তার খোঁজপাসরা দেখা দিতে পারে, কারণ লাস্ট ফিনিশিংটা সোরা, সোরায় গিয়ে ফিনিশিংটা হয়, সোরার কিছু সিমটম তার মধ্যে দেখা দিতে পারে। যদি দেখা দেয় সেই মুহূর্তে আপনি সালফার দীর্ঘদিন পর পর, কিভাবে দেবেন, দীর্ঘদিন পর পর এক ডোজ করে সপ্তাহে একটা ডোজ 50 সহস্রতম ওষুধ দিতে পারেন। এই বিষয়টা এই। তাহলে দুটা কথা। 3 নম্বরে আছে দুটা কথা, যেটা ইমপ্রুভমেন্টে দুটা দিক, একটা হলো তরুণ রোগীর ক্ষেত্রে বলেছি, জটিল রোগীর ক্ষেত্রেও বলেছি, আর ধীরে ধীরে যদি উন্নতির ক্ষেত্রে বিচক্ষণতার সহিত ওষুধ প্রয়োগ করতে হবে, এই দুটা কথা। ইতিমধ্যে আমরা দুটি বিষয় আলোচনা করেছি, অ্যাগ্রাভেশন সম্পর্কে, ইমপ্রুভমেন্ট সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। এবার রিঅ্যাকশন সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ঔষধ প্রয়োগের পরে আমাদের লক্ষ্য করা উচিত লক্ষণ অপরিবর্তিত থাকছে কিনা। যদি অপরিবর্তিত থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের ঔষধ প্রয়োগের নিয়ম কানুন মেনে ঔষধ প্রয়োগ করতে হবে, যা পরবর্তীতে আলোচনা হবে। তেমনিভাবে সাধারণ প্রতিবন্ধকতাও থাকতে পারে, অথবা বায়োজামেটিক প্রতিবন্ধকতাও থাকতে পারে, এগুলো তলিয়ে দেখা দরকার। অর্থাৎ পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা এআর মনে রাখবো। এআরের মধ্যে 8টি বিষয় আছে, অ্যাগ্রাভেশনের 3টি বিষয় যা পূর্বে উল্লেখ করা হয়েছে, ইমপ্রুভমেন্টের ভিতরেও 3টি বিষয় আছে যা আলোচনা করা হয়েছে, এবং রিঅ্যাকশন সম্পর্কেও মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। এই ধারণাগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিশদভাবে আরও ব্যাখ্যা করার চেষ্টা করব।